কোথাও কি মনে হচ্ছে বিরোধীদের যে মূল বিরোধী শক্তি, তার যদি কেউ বলা যেতে পারে শত্রু থাকে, তাহলে শত্রু শত্রু আমার বন্ধু, এই রকম কিছু হতে পারে? হ্যাঁ, দেখুন, আপনাকে একটা জিনিস স্পষ্ট বুঝে নিতে হবে, বিজেপির যে প্রথম সরকার যেটা ছিল, দ্বিতীয় যেটা ছিল, সেই ক্ষমতায় এখন বিজেপি নয়। হ্যাঁ, এখন অপোজিশন স্ট্রং হয়ে গেছে, পার্লামেন্টেও সেইভাবে যেভাবে আগে কথা হতো, আগে কাজ হতো হবে না, ওনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই আমি বামপন্থী বা কংগ্রেসের মতো বলবো না সেটিং 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 তত্ত্ব নিয়ে মানুষ কি ভাবছেন আমি জানি না, কিন্তু এইটা আমরা কি বলতে পারি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে একটা কংগ্রেস অ্যালার্জি আছে, এটা তো আপনি মানবেন, ইন্ডিয়া জোটে কংগ্রেস অ্যালার্জি আছে, এবং এটাও তো ঠিক কথা। কংগ্রেসে এখন এমন সেই ব্যক্তিত্ব কেউ নেই যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সর্বভারতীয় রাজনীতিতে ইমেজে পাল্লা দিতে পারে। এটা যদিও বিতর্কের বিষয়, কিন্তু তার অভিজ্ঞতা, তার বিভিন্ন কর্মপন্থা এবং তার মানুষের কাছে যাওয়া এবং ভোটকে নেওয়া এবং বিজেপির অশ্বমেধের ঘোড়া এই পশ্চিমবাংলায় আটকে দেওয়ার নিরিখে বলছি, সেক্ষেত্রে ধরুন কংগ্রেসের যারা বিরোধিতা করবে ইন্ডিয়া জোটে, অর্থাৎ কংগ্রেসের কথায় উঠবে না, বসবে না, কংগ্রেসের কথায় ঘন ঘন গিয়ে বৈঠকে বসবে না, এবং তারা, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, তাকে খুব সপ্রতিভভাবে আমরা দেখেছি, তিনি কখনো অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করছেন, কখনো তিনি ডেরেক ওব্রায়ানকে নিয়ে মহারাষ্ট্রে উড়ে গেলেন উদ্ধব ঠাকরের ওখানে বৈঠক করতে। কোথাও কি তাহলে কংগ্রেসকে যেহেতু অ্যালার্জি আছে তৃণমূলের মধ্যে অনেকে মনে করছে, সেই জন্যে ভারতীয় জনতা পার্টির মূল সাংগঠনিক শত্রু যেহেতু কংগ্রেস, সুতরাং তৃণমূল কংগ্রেসের যে বিরোধিতা আমরা 5 বছরে মোদী সরকারে দেখে এসেছি, এনডিএ সরকারে অতটা দেখব না। না, আমি একটু, আমার এখানে মতান্তর হবে। তৃণমূল কংগ্রেস বেসিক্যালি অ্যান অফশুট অফ কংগ্রেস, এটা আপনাকে বুঝে নিতে হবে। তৃণমূল কংগ্রেস যে কংগ্রেস মেন্টালিটি যেটা আছে, সেটাই আপনি বলতে পারেন কংগ্রেস থেকে যারা কংগ্রেসের আগে সাপোর্টে ছিল তারা এখন তৃণমূল কংগ্রেসের সাপোর্টে এসে গেছে। কংগ্রেস আর তৃণমূল মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এখনও আছে, কারণ কি আপনি দেখবেন কংগ্রেসের বেস নেই এইখানে, যদি জোট হয়নি তখনও আপনি দেখবেন ভোট বেসিক বেটে যায়, মানে কাটেনি ভোটটা, যে তৃণমূল ভোট ওটা তৃণমূলেই পড়েছে, কংগ্রেস কত পার্সেন্ট ভোট পেয়েছে, তো তাদের অস্তিত্ব পশ্চিমবাংলায় নেই, এটা বুঝে নিতে হবে। সেন্ট্রালে আছে, সেন্ট্রালে একটা আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, আমি এটা দেখতে পাচ্ছি অধীরবাবু একটা ওর মধ্যে ব্লক ছিলেন, একটা ব্লকের ছিলেন, সেটা এখন উনি অত ক্ষমতায় আর থাকবেন না, আর ওটা কংগ্রেস হাইকমান্ড জানিয়েও দিয়েছে ওটা। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি কি যদি ইন কেস অফ ইন্ডিয়া গভর্নমেন্ট যদি হয়, কংগ্রেস আর তৃণমূল মধ্যে বেশি কিছু আপনি বলতে পারেন ইস্যুস থাকবে না। অবশ্যই অবশ্যই, এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। অধীর রঞ্জন চৌধুরী সেখানে রাহুল গান্ধী বা সেরকম তাবড় নেতা কংগ্রেসে আসেননি, এবং অনেকেই মনে করেন যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার ইচ্ছে কংগ্রেসের সক্রিয়ভাবে নেই। আমি একবার চলে যাব পার্থর কাছে, অবশ্যই দেবজিৎ আসবো আপনার কাছে। পার্থ, কোথাও কি মনে হচ্ছে টিএমসি তৃণমূল কংগ্রেস এই এনডিএ সরকারে, মোদী সরকারে যতটা অস্বস্তিতে ছিলেন, এনডিএ সরকারে আপনারা খুব অ্যাডভান্টেজাস পজিশনে আছেন, অর্থাৎ আপনাদের উইন উইন সিচুয়েশন, এদিকে কংগ্রেস অন্যদিকে বিজেপি, দুদিকেই উইন উইন সিচুয়েশন, এবং সেই জন্যে বিভিন্ন সময় আইএনডিএ জোটে যাওয়া না যাওয়া বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া না যাওয়া খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এটা কোথাও আপনাদের একটু স্বস্তির হাওয়া দিয়েছে? না, অ্যাডভান্টেজ নিশ্চিতভাবে আছি, আমরা অ্যাডভান্টেজ আছি, আমরা আমাদের সাংসদের সংখ্যা বেড়েছে, আমরা তাই জন্যে আছি, আমরা বাংলার আওয়াজকে আরও বুলন্দ করতে পারবো, এবং বিজেপির বিরুদ্ধে যে সর্বাত্মক আন্দোলন কর্মসূচি, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনেক বেশি সপ্রতিভ আরও থাকবে, তাই জন্যে আমরা অ্যাডভান্টেজ। আমরা এই কথা নিশ্চিতভাবে জানি যে বিজেপি বিরোধিতার যে ফর্মুলা এবার ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলে দিয়েছেন, কিন্তু সেটা প্রিপোল কার্যকরী হয়নি। আমরা প্রত্যাশা করি পোস্ট পোল আরও বেশি সক্রিয়, সেটা সদর্থক হবে, এবং এই বিজেপি বা এনডিএ সরকার, সেই সরকার যে ব্রুট মেজরিটিকে সামনে রেখে বিভিন্ন ধরনের সংবিধান বিরোধী, জনবিরোধী আইন প্রণয়ন করে নিয়েছিল, সেই ক্ষেত্রে একটা জোরালো প্রতিবাদ
এবং সংবিধান গণতন্ত্রকে রক্ষা করতে একটা সক্রিয় ভূমিকা পালন করবে, তাই জন্য আমরা অ্যাডভান্টেজ রয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবু, তার দুর্ভাগ্য এই সময়টা যদি হতো এনডিএ সরকারের, মোদী সরকারের সময়টা যদি না হতো, তাহলে আজকে এইরকম ঘটনা ঘটতো না। খারাপ লাগে পার্থতার জন্য? দুর্ভাগ্য সৌভাগ্যর বিষয় নয়, আমরা যেটা বলে এসেছি যে ইডি সিবিআই অনেক সময় তারা অতি সক্রিয়তা এবং বিজেপির রাজনৈতিক টুলস হিসেবে কাজ করেছে। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় বা অন্যান্যরা তার কোনো ভুক্তভোগী হলে কিনা সেটা আগামী দিনে সেটা প্রমাণিত হবে, কারণ 2 বছর প্রায় কাটতে চললো, এখনও পর্যন্ত সিবিআই তার পূর্ণাঙ্গ চার্জশিট জমা করতে পারেনি। এটাও কিন্তু বিচারের নামে প্রহসন হচ্ছে, সেই ব্যাপারটাও আমরা নজরে রাখছি। তো স্বাভাবিকভাবে এটা বলতে পারি যে ভারতবর্ষে বিরোধী শক্তিগুলোকে নাজেহাল করবার জন্য যেভাবে সিবিআই, ইডি, কোথাও এনআইএ-কে ব্যবহার করা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। অবশ্যই। আমি একবার দেবজিতের কাছে চলেও, দেবজিৎ, বঙ্গ বিজেপির কাছে কিন্তু দুঃসংবাদ, তার কারণ দৌর্দন্দ্র প্রতাপ, অমিত, বিক্রম কেউ একজন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু মোদী সরকারের মতো এনডিএ সরকারে সেই হিসেবে কেন্দ্রীয় এজেন্সি এ রাজ্যে হানা দেবে না। বঙ্গ বিজেপির তাহলে আর রইল কি? আমি বঙ্গ বিজেপির কি রইল তার আগে দুটো প্রশ্ন করি দর্শকদের কাছে, আপনাদের কাছেও করছি, পার্থদা আছেন, মন্দীপদা আছেন, সবাই বলবেন এই উত্তরটা। আচ্ছা, ধরুন ইডি সিবিআই আর কোনো জায়গায় হানা দিল না, তাতে কি এই অপার বাড়ি থেকে গাদা গাদা টাকা উদ্ধারের যে ছবি আমরা দেখেছি ঘন্টা মেপে না খার করে বেলঘড়িয়ায়, এই উত্তর কলকাতায়, দক্ষিণ, এগুলো কি বন্ধ হয়ে যাবে? মানে এগুলোর মানুষ ভুলে যাবে? এগুলো কি কোনো দুর্নীতি নয়? ধরুন ইডি সিবিআই আর কোনো কিছু করলো না, কিন্তু এই যে টেট পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় গাদা গাদা যে দুর্নীতি হয়েছে, সেটা কি মানে লোকে ভুলে যাবে নাকি সেই দুর্নীতিটা হয়নি বলে আমরা মনে করব? ধরুন তৃণমূল জিতেছে, তার জন্য কি আমরা ভুলে যাব যে ইয়েতে সন্দেশখালিতে কি হয়েছে বা বাকি জায়গায় কি হয়েছে, কিংবা ভোলেবন রাইস মিল ভুলে যাব বলে? ইডি সিবিআই ধরুন একেবারেই নেই, কোনোদিনই আর এখানে আসবে না, তাতে কি আমরা এটা ভুলে যাব যে রাস্তায় বসে যিনি কিনা বাজারে বসে মাগুর মাছ বিক্রি করতেন, তিনি তার কপাল জোড়ে, তিনি এবং তার মেয়ে এবং তার দেহরক্ষী অবধি প্রত্যেক 2 মাস অন্তর 50 লাখ টাকা করে ডিয়ার লটারি পেয়েছেন? আপনারা কি এটা ভুলে যাবেন যে দোর্দণ্ড প্রতাপ শুধু পার্থবাবুর কাছে কেন যাচ্ছেন? বালুদা, আমাদের বালুদা, তার মেয়ে এবং আরও অনেকের মেয়ে 3 কোটি 4 কোটি টাকা টিউশনি করে, শুধু টিউশনি করে রোজগার করেছেন। এগুলো কি আমরা ভুলে যাবো না? এগুলো অন্যায় নয়। যাই হোক, যেটা আর অন্যটাতে আসছি, আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, জানেন তো, একটু আগে আপনারা খুব চেঁচামেচি আমরা করছিলাম বটে একটা জিনিস নিয়ে, যে আমরা সবাইকে বিজেপি হাফ প্যান্ট মন্ত্রী করেছে। সে পরিসংখ্যানটা একটা অদ্ভুত পরিসংখ্যান, এটা দর্শকদের জন্য দরকার, কেননা এই শোয়ের দর্শকরা টেবিল চাপড়ানো পছন্দ করেন না, আলোচনাটা পছন্দ করেন, এবং সেইভাবেই আলোচনা হচ্ছে। দেখুন, 77 সাল থেকে 2024, এই 2024-এ আমরা 2জন হাফ প্যান্ট মন্ত্রী পেয়েছি বলে আমাদের কটু কথা শুনতে হচ্ছে কেন্দ্রে। 77 সালে এই রাজ্য থেকে জনতা পার্টি, তখন টোটাল সংখ্যা ছিল 20 জন, মাত্র 1 জন মন্ত্রিত্ব পেয়েছিলেন, ভদ্রলোকের নাম ছিল ডক্টর প্রতাপ চন্দ্র চন্দ্র। 20 জনে 1। আচ্ছা আসুন, তারপরে 84 সাল 16 জন এমপি হলো কংগ্রেসের, এবার কিন্তু বিজেপি নয়, জনতা নয়, কংগ্রেসে 16 জন এমপি হলো, শুধুমাত্র ক্যাবিনেট মন্ত্রী হলেন অশোক সেন, যিনি ক্যাবিনেটের লোহা কয়লা স্বরাষ্ট্র কিছু সামলাননি, শুধু আইন মন্ত্রী পেয়েছিলেন। 1966 সাল, এটা হচ্ছে 1984, হ্যাঁ 1984। তারপরে 89, 1989, তখন বামেদের 38টা ছিল সংখ্যা, কিন্তু বামেদের তো বরাবরই হচ্ছে ব্ল্যাকমেল পলিটিক্স, বাইরে থাকবো, সমর্থন করবো না, এই করবো না, তাই কোনো, সেই জন্য একজনও কোনো মন্ত্রিত্ব পেলেন না। 2009 26টা আসন কংগ্রেস তৃণমূল জোট পেল, পার্থদাদের জোট, কংগ্রেস তৃণমূল জোট 19টা আসন পেল, মানে আমরা যা গতবারে পেয়েছিলাম তার থেকে 1 বেশি। আমরা গতবারে এতগুলো পেয়েও 4খানা হাফ প্যান্ট মন্ত্রী আমাদের ছিল, কিন্তু ওনাদের ব্যাপারে কি হলো, সেবারে ফর্মুলাটা কি ছিল, প্রতি 6 জন ক্যাবিনেট মিনিস্টার পাবে, মানে প্রতি যা টোটাল হবে তার প্রতি 6 জনে 1 জন, 6 জন এমপি যে দলে তার মধ্যে 1 জন ক্যাবিনেট পাবে। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। 1 জন মাত্র মমতা হয়েছিলেন ক্যাবিনেট, আর বাকি 5 জনকে উনি রাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন। ইচ্ছে করলে কিন্তু তখন আরো 3টে আমাদের ক্যাবিনেট মন্ত্রী আমরা পেতে পারতাম। এবার আসুন বামেদের কথা আরেকবার ফিরে যাই। 77, 89, 96, 2004 বামেরা দাবি করে ওদের সমর্থনে নাকি কেন্দ্র সরকার হয়েছিল। ইচ্ছে করলে তো ক্যাবিনেট পেতেই পারত, পায়নি। চলে আসছি খুব শিগগিরই। 96 সালে সমস্ত দল, মানে সমস্ত দল কংগ্রেস বিরোধী, তারা বললো জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে হবে। ইয়েচুরি আর প্রকাশ কারাত বামেরা নেই,
এই একমাত্র দল যারা কিনা নিজেদের আসন সংখ্যাকে ধরে রাখতে পেরেছে, আগের বার আর এবার দুবারই শূন্য, এখানে নেই, ওনাদের সমালোচনা করাটা কিরকম খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আর তারপরে 2009 মাননীয় রেলমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হবার পরে প্রথমে দীনেশ ত্রিবেদী, পরে মুকুল রায় রেলমন্ত্রী হলেন। 12 সালে সেই মন্ত্রিসভা থেকে তৃণমূল পদত্যাগ করেন। তৃণমূলের হাতে ক্ষমতা, তৃণমূল বারবার পেয়েছে। কি হবে বলুন তো রাষ্ট্রমন্ত্রী করে এনাদের জন্য? এনাদের যে মানসিকতা, ধরুন না যদি উল্টো হতো, আজ যদি তৃণমূল অ্যালায়েন্স করতো বাইরে থেকে ভেতর থেকে সাপোর্ট করে, আজ যদি লালকেল্লা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতেন প্রধানমন্ত্রী হিসেবে, তাহলে তো সেই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে যেতেন, বাকি তো সব দল থেকে নিতেন, ক্যাবিনেটে তো একজন